আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে যে যেখানে বসে আজকে আমার ক্লাসে অংশগ্রহণ করছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে যাবো, তা হচ্ছে ইংলিশের বেসিক কিছু গ্রামার, বিশেষ করে স্পোকেন ইংলিশের ক্ষেত্রে। আমরা সবাই স্পোকেন ইংলিশে ভালো করতে চাই এবং আমরা চাই স্পোকেন ইংলিশে ভালো করে কিছুটা করতে। যেহেতু ইংরেজি একটা আন্তর্জাতিক ভাষা, তাই আমরা চাই সহজে কিভাবে ইংলিশের বেসিকটা ভালো করা যায়, বিশেষ করে স্পোকেন। কিন্তু আমরা দেখতে পাই আমাদের যখন ইংলিশ শিখতে যাই তখন অনেক গ্রামার থাকে, যার কারণে আমরা এই গ্রামার শেষ করতে পারি না। গ্রামার শেষ করতে করতে আমাদের বয়স শেষ হয়ে যায়, কিন্তু স্পোকেন ইংলিশে কিছুই শিখতে পারি না। এই তারই ধারাবাহিকতার সেখান থেকে বেরিয়ে এসে আমি কিছু বেসিক ইংলিশ গ্রামার নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এই বেসিক গুলো আপনাকে অনেক সাহায্য করবে। আমরা জানি পাঁচতলা বিল্ডিং তৈরি করতে হলে আগে ফাউন্ডেশনটা মজবুত করতে হয়। আর আমরা অনেকে জানি যে ভাষা শেখার ক্ষেত্রে গ্রামার খুবই কম আমাদের প্রয়োজন হয়। যেমন আমরা যদি বাংলা ভাষার ক্ষেত্রে বলি যে আমরা ছোটবেলা থেকেই বাংলা ভাষা শিখেছি মায়ের কাছ থেকে। মা যেভাবে বলছে আমরা সবাই শিখেছি, আমরা গ্রামারের উপরে অত জোর দেয়নি। ঠিক সেভাবেই আমরা ইংলিশটাকে কিভাবে সহজে শিখতে পারি সেটা নিয়ে আলোচনা করি। কিন্তু তারপরে একটা বিষয় হচ্ছে যে ইংলিশ যেহেতু একটা আন্তর্জাতিক ভাষা, অনেক ক্ষেত্রে ইংলিশের ভাষা আমরা আমাদের লিখতে হয়, পড়তে হয়, বলতে হয়। আর যেহেতু এটা আন্তর্জাতিক ভাষা, সবার সাথে কমিউনিকেশন করার প্রয়োজন হয়, তাই আমরা কিছু বেসিক গ্রামার নিয়ে আলোচনা করবো। এই গ্রামার গুলো আপনার ইংলিশের বেসিকটাকে ভিত্তিটা আরো অনেক মজবুত করবে। কারণ হচ্ছে যে আমরা যদি সাধারণভাবে ইংরেজি বলতে চাই তাহলে অনেক ক্ষেত্রে আমাদের সমস্যার সম্মুখীন হতে পারে। তাই আমি অনেক চিন্তা ভাবনা করে ইংলিশের বেসিক কিছু গ্রামার নিয়ে আলোচনা করবো। আমরা যদি বই পুস্তক খুলতে যাই দেখি অনেক গ্রামার থাকে, শত শত গ্রামার থাকে। এই গ্রামার আমরা সকলে ভুলে যাই। কিন্তু আজকে যে বেসিক স্ট্রাকচার বা বেসিক গ্রামার নিয়ে আলোচনা করবো, এগুলো জাস্ট আপনি শুধু এর সংক্ষিপ্ত ভাবে একটু করবেন। বিস্তারিত অত ডিপলি করার দরকার নেই। জাস্ট সংক্ষিপ্ত ভাবে করে এগুলোর ধারণাটা রাখবেন। এই ধারণাগুলো আপনাকে অনেক সাহায্য করবে আপনার স্কুল ইংলিশের ক্ষেত্রে। ঠিক সেই জন্য আমি আজকে বিশেষ কিছু গ্রামার নিয়ে আলোচনা করবো। তো আমরা চলে আসি বোর্ডে। আমি আগে থেকে কিছু গ্রামার এখানে লিখে রাখছি, যে গ্রামার গুলো আপনাকে অনেক বেশি সাহায্য করবে। আমি কি লিখে রাখছি দেখেন, বেসিক গ্রামার ফর স্পোকেন ইংলিশ। এই স্পোকেন ইংলিশের ক্ষেত্রে আপনার কিছু বেসিক গ্রামার লাগবে। প্রথম অবস্থায় যদি আমি দেখি, প্রথমে থাকবে হচ্ছে পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ মানে হচ্ছে আপনি যখন একটা সেন্টেন্স তৈরি করতে যাবেন, এই সেন্টেন্স তৈরি করার ক্ষেত্রে আপনি কোথায় কি ব্যবহার করবেন। এই পার্ট অফ স্পিচ এর মধ্যে আমরা দেখতে পাই প্রথমে হচ্ছে নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। আমরা গ্রামার বইতে এর অনেক বিস্তারিত আলোচনা আছে, কিন্তু আমি আপনাদেরকে জানাবো যে প্রথম অবস্থায় আপনারা এত বিস্তারিত জানার কোনো দরকার নেই। আপনারা শুধু সংক্ষিপ্ত আকারে জেনে নেবেন যে নামটা কি, প্রোনাউনটা কখন ব্যবহার করতে হয়, ভার্ব কি কি ভার্ব গুলো আছে, ভার্ব গুলো কিভাবে ব্যবহার করতে হয়, অ্যাডজেক্টিভ কখন ব্যবহার করতে হয় বা কিভাবে আসে, তারপর হচ্ছে অ্যাডভার্ব, প্রিপজিশন, বিশেষ করে প্রিপজিশনটার উপরে একটু নজর দিতে হয়। কারণ হচ্ছে প্রিপজিশনের পরিবর্তন কারণে ম্যাক্সিমাম ক্ষেত্রে সেন্টেন্সের পরিবর্তন ঘটে যায়। তারপরে আসবে কনজাংশন, অর্থাৎ আমরা একটা সেন্টেন্সের সাথে একটা সেন্টেন্স কিভাবে যুক্ত করতে হয় এটা বিষয় নিয়ে আলোচনা করি, কনজাংশন। তারপর আছে ইন্টারজেকশন। আমরা এইগুলো শুধু বেসিকের মাধ্যমে জানবো, যেটা আমরা আমাদের স্পোকেন ইংলিশের ক্ষেত্রে সাহায্য করবে। আমরা এখন বিস্তারিত আলোচনায় যাব না। তারপর আসি সেন্টেন্স স্ট্রাকচার। অর্থাৎ আমি যখন এই পাঠ্যপুস্তকগুলো জানলাম, জানার পরে আমার সেন্টেন্স স্ট্রাকচার শিখতে হবে। অর্থাৎ আমার সাবজেক্ট কোথায়, ভার্ব কোথায় এবং অবজেক্ট কোথায়, এটা আমার এই সেন্টেন্স স্ট্রাকচারের মাধ্যমে শিখতে হবে। সেক্ষেত্রে কি কাজ করতে হবে আমাদের, এই যে সেন্টেন্সের যে পাঁচটা ভাগ আছে, অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অবজেক্টিভ সেন্টেন্স এবং এক্সক্লেমেটরি সেন্টেন্স। অর্থাৎ এই সেন্টেন্সটা সুন্দর করে আমাদের ভাগগুলো প্রাথমিকভাবে জেনে রাখতে হবে। বিশেষ করে এই ইন্টারোগেটিভ সেন্টেন্সটাকে একটু ডিপলি আলোচনা করতে হবে। কেন করতে হবে? কারণ আমাদের কমিউনিকেশন ইংলিশের ক্ষেত্রে আমরা যখন একজন সাথে যোগাযোগ করতে চাই, তখন আমাদের অনেক ক্ষেত্রে প্রশ্ন করা প্রয়োজন হয়ে থাকে। হ্যাঁ? যখন আমরা প্রশ্ন করতে চাই বা প্রশ্ন করা ছাড়া আমরা আলোচনার সাথে মত বিনিময় করতে পারি না। ঠিক এই প্রশ্ন করার ক্ষেত্রে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সটা বেশি জরুরি হয়। আমরা পরবর্তী যখন ক্লাসগুলো করবো তখন কিভাবে ইন্টারভিউ সিরিজ তৈরি করতে হয়, কিভাবে একজনের সাথে আলোচনা বা কমিউনিকেট করতে হয়, এটা নিয়ে বিস্তার আলোচনা করবো। আমরা তারপর চলে আসি
টেন্সের ক্ষেত্রে অবশ্যই এটা মোস্ট ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ওয়ার্ড হচ্ছে আপনার টেন্স। এই টেন্সের মাধ্যমে আমরা আমরা অতীতের, বর্তমানে, ভবিষ্যতের যে তার সাথে কমিউনিকেট করার ক্ষেত্রে এগুলো খুবই প্রয়োজনীয় থাকে। আমরা জানি সাধারণ টেন্স তিন প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স। আমরা ওই টেন্সের বিস্তারিত আলোচনা পরে করব। তারপর আসে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, অর্থাৎ আমি একটা সেন্টেন্স তৈরি করতে হলে সাবজেক্ট কি দিতে হবে, সাবজেক্ট অনুযায়ী ভার্ব কি দিতে হবে, এর একটা আলোচনা আসবে। এগ্রিমেন্ট মানে কি? এগ্রিমেন্ট মানে হচ্ছে চুক্তি, অর্থাৎ এই সাবজেক্টের সাথে ভার্বের যে চুক্তিটা এটাকে বলা হয় এগ্রিমেন্ট। অর্থাৎ আমার এই সাবজেক্ট অনুযায়ী ভার্বের যে পরিবর্তন সেটাই। তারপর চলে আসি আমরা মডেল ভার্ব। আমরা দৈনন্দিন জীবনে অনেক কিছু করে থাকি, যেমন আমি পারি, তুমি পারো, সে পারে, সম্পর্ক হতে পারে। এই যে কিছু আকাঙ্ক্ষা সূচক এই শব্দগুলো ব্যবহার করার জন্য আমরা মডেল ভার্ব ব্যবহার করে থাকি, এটা আমরা বিস্তার আলোচনা করব। তারপর চলে আসে আমরা অক্সিলারি ভার্ব। আমরা সবাই জানি অক্সিলারি ভার্ব, এইগুলো আমরা বিস্তারিত আলোচনা পরে করবো, কিন্তু এগুলো আপাতত আমরা পরিচিত হইনি। তারপর চলে আসে কন্ডিশনাল, তারপর চলে আসে ডু ভার্ব, তারপর হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব। এই রাইট ফর্ম অফ ভার্বটাও একটু গুরুত্বপূর্ণ সাথে ক্লাসটা করবেন, কেননা সাবজেক্ট এবং ভার্ব, এই সাবজেক্ট অনুযায়ী যে ভার্বের পরিবর্তন আসে এবং একটা সেন্টেন্সের পরে একটা ভার্বের পরে কি বিভক্ত করতে হবে এখানে আলোচনা করা হয়। তারপর আমরা সংক্ষিপ্ত ভাবে জেনে নিব এই নাম্বার, নাম্বার পরে আছে জেন্ডার, এগুলো সবই সংক্ষিপ্ত। এবং তার থেকে আরো একটা গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের আর্টিকেলটা। এই আর্টিকেলটা আরো একটু ভালোভাবে জানতে হবে, একটি হলে কিভাবে করতে হবে, একাধিক বা গ্রুপ পার্সন হলে কিভাবে করতে হবে, এইগুলো। তারপর আমরা জেনে নেব কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউন। কারণ হচ্ছে আমরা বেসিক গ্রামার করতে গেলে বা স্পোকেন ইংলিশ করতে গেলে একটা কাউন্টেবল যদি নাউন হয়, একটা আনকাউন্টেবল নাউন যদি হয়, সেক্ষেত্রে আমরা কিভাবে করবো, কোন ভাবে কথা বলবো সেটা নিয়ে আলোচনা করে এটা। এবং বিশেষ করে আমাদের বেসিক কিছু ভাগ আমরা জানি, এবং ভাষাবিদরা বলছে যার বয়স কমপক্ষে 15 থেকে 18 বছর, সে যদি কমপক্ষে ক্লাস 8 পর্যন্ত পড়াশোনা করে, তার মাথাতেও মেমোরিতেও প্রায় 60 থেকে 80 ভাগ থাকে বা ওয়ার্ড থাকে। কিন্তু আমরা এমনি সাধারণত সেগুলো বুঝতে পারি না, কিন্তু এগুলো অবশ্যই জমা থাকে। আমরা সেই ধারাবাহিকতায় কিছু গুরুত্বপূর্ণ ভার্ব নিয়ে নিয়মিত আলোচনা করবে এবং প্রতিদিন 15 থেকে 20টা নতুন নতুন ভার্ব শেখার চেষ্টা করবে। এই ভার্বগুলো আমাদের অবশ্যই স্পোকেন ইংলিশের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। তো এই ছিল আজকে আমাদের এই বেসিক গ্রামার পরিচয়। আমরা ধারাবাহিক ভাবে এই বেসিক গ্রামার আস্তে আস্তে ক্লাসের মাধ্যমে আপনাকে জানিয়ে দেবো, এবং এইগুলো দিয়ে কিভাবে সেন্টেন্স তৈরি করতে হয়, তৈরি করে স্পোকেন ইংলিশ ক্ষেত্রে একজন মানুষের সাথে কথা বলা যায়, তার একটা ভিডিও আমরা ধারাবাহিকভাবে দিতে থাকবো। তাই আপনাদের অবশ্যই আমাকে জানাবো যে আপনারা নিয়মিত ক্লাসগুলো অ্যাটেন্ড করবেন, ক্লাসগুলো দেখবেন। এবং আমার যে চ্যানেলটা আছে ইংলিশ মেডিসিন, অবশ্যই ইংলিশ মেডিসিনের সাথে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যেন নতুন কোনো ভিডিও পেলে অবশ্যই আপনারা সেখানে দেখতে পারেন এবং ক্লাসগুলোর সাথে করতে পারেন। ওকে, আজকে এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।